আরেকটা বিষয় হচ্ছে এরকম নতুন মুখ উঠে আসে, তারা রাজনীতি করে যথেষ্ট জায়গা পায়, তারপর আবার তৃণমূলে অনেকেই চলে গেছে, প্রতিকুর রহমান। সেরকম তোমার ক্ষেত্রে হবে না? এই যে অভিষেক ব্যানার্জি এখনো হলো না, অভিষেক দা বলছো, মানে একদম প্রতিপক্ষ, তাদের চোখে চোখ রেখে লড়াই করতে হবে, সেই জায়গায় এত সম্মান দিয়ে কথা, যেখানে আমাদের রাজনীতি এই মুহূর্তে দাঁড়িয়ে এত কুরুচিকর আক্রমণ তুমি শুনেছো নিশ্চয়ই। একে অপরকে চোর ছাড়া কেউ কথা বলেন। কারণ উনি মমতা বন্দ্যোপাধ্যায় চোরকে প্রশ্রয় দিচ্ছে। হ্যাঁ, উনি চোরেদেরকে প্রশ্রয় দিচ্ছেন। উনি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কি চোর? মানে কি বলছো? শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি একবার খড়দায় দাঁড়িয়েছিলেন, তারপরে ভবানীপুরে দাঁড়িয়েছিলেন, তারপর মানে বিভিন্ন তার রাজনৈতিক কেরিয়ার অনেক বছরের। কি বলছো? প্রার্থীর বিরুদ্ধে বলছো না তৃণমূলের বিরুদ্ধে বলছো? কুমুর উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, মমতা ব্যানার্জির যে উন্নয়ন সে তো রাস্তায় দাঁড়িয়ে, সব সময় উন্নয়ন, চারদিকে উন্নয়ন, যেদিকে তাকাবে সেদিকে উন্নয়ন। আপনি আমার সাথে চলুন, যে বস্তি অঞ্চলগুলোতে আমি গিয়েছিলাম সেগুলো রাস্তায় জল দাঁড়িয়ে আছে, উন্নয়ন তো দেখতে পাওয়া গেল না। বালিগঞ্জে মানুষের জন্য কি করবে যদি যেত? নতুন মুখের উপর জোর সব বরাবরেরই সিপিএম দিয়েছে, আমরা দেখেছি। নতুন মুখ তুলে আনতে সিপিএম একদম সিদ্ধ হস্ত যাকে বলা চলে। আমার সঙ্গে রয়েছেন বালিগঞ্জের প্রার্থী এই মুহূর্তে দাঁড়িয়ে আফরিন বেগম, কথা বলবো তার সঙ্গে। যেমন অপোজিটে রয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের পোড় খাওয়া রাজনীতিবিদ, তার সঙ্গে আফরিন বেগম একদম নতুন মুখ লড়াই করছে, স্বচ্ছ মুখ যাকে বলা চলে। ইয়ং ব্রিগেডকে এইভাবে যদি জায়গা দেয়, আমি দেখেছি সিপিএম পার্টিতে ইয়ং ব্রিগেডকে এইভাবেই জায়গা দেওয়া হয়। এই যে ইয়ং ব্রিগেড, একদম তোমাকে ভোটের মুখ করা হলো, আবার হেভি ওয়েট একদম বালিগঞ্জ থেকে, কাকে ধন্যবাদ জানাবে প্রথম? আহ, আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে আমার দল থেকে। ফলত আহ, তারা ভরসা রেখেছেন আমার ওপর, আমি সেই কাজটা করার চেষ্টা করব। হেভি ওয়েটের বিরুদ্ধে আমাকে দাঁড় করানো হয়েছে। আমি তো নিজে হেভি ওয়েট, দেখতেই পাচ্ছেন আমি নই আসলে। আম, আমাদের মতাদর্শটা হেভি ওয়েট, ফলত সেই মতাদর্শটাকে বহন করার জন্য যতটুকু ক্ষমতা লাগে, সেই শক্তিটুকু আমার মধ্যে আছে। মানুষের হয়ে কাজ করতে নেমেছি, মানুষের আশীর্বাদই কথা বলবো। বালিগঞ্জে কি বলছো? শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি একবার খড়দায় দাঁড়িয়েছিলেন, তারপরে ভবানীপুরে দাঁড়িয়েছিলেন, তারপর মানে বিভিন্ন তার রাজনৈতিক কেরিয়ার অনেক বছরের। কি বলছো? প্রার্থীর বিরুদ্ধে বলছো না তৃণমূলের বিরুদ্ধে বলছো? দেখুন, উনি অনেক বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, এবং উনি অনেক পুরনো রাজনীতির ময়দানে। ওনার জন্য শুভকামনা রইল। কিন্তু ওনার রাজনীতি মানুষের রাজনীতি নয়। আহ, আমাদের দলের রাজনীতি, আমাদের বামপন্থীদের আদর্শ, সেই রাজনীতিটা মানুষের রাজনীতি। ওনাদের রাজনীতিটা আসলে দিদি, তারপরে অভিষেক দা, এদের পকেট ভরানোর রাজনীতির কথা বলে। কিছু আহ, হাতে গোনা নেতা যারা আছে, স্যান্ডো গেঞ্জি পরে টাকা নেয়, তাদের কথা বলে। কিন্তু বামপন্থীদের রাজনীতিটা, আমাদের রাজনীতিটা আসলে খেটে খাওয়া মানুষের কথা বলে, তাদের শিক্ষা স্বাস্থ্য নিয়ে কথা বলে, তাদের রুটি রুজি নিয়ে কথা বলে। ফলত আমি সেই রাজনীতির একজন কর্মী, একজন সৈনিক মাত্র, আমি সেই কাজটাই করতে নেমেছি। আপনি এই যে অভিষেক ব্যানার্জি এখনো হলো না, অভিষেক দা বলছো, মানে একদম প্রতিপক্ষ, তাদের চোখে চোখ রেখে লড়াই করতে হবে, সেই জায়গায় এত সম্মান দিয়ে কথা, যেখানে আমাদের রাজনীতি এই মুহূর্তে দাঁড়িয়ে এত কুরুচিকর আক্রমণ তুমি শুনেছো নিশ্চয়ই। একে অপরকে চোর ছাড়া কেউ কথা বলেন। আমি বুঝতে পারছি সেইটা। পশ্চিমবঙ্গের আসলে যে কালচারাল চেঞ্জ ঘটছে রাজনীতির ময়দানেও, সেইটার প্রভাব পড়ছে। আসলে যারা এই গুন্ডা রাজকে, এই লুম্পেন রাজকে লিগালাইজড করে দিয়েছে, তাদের বিরুদ্ধেও পশ্চিমবঙ্গের মানুষ কথা বলছে। এবং আহ, যিনি আমাদের, যারাই আছেন আমাদের এগেনস্টে রাজনীতিতে, তারা তাদের জায়গা থেকে তাদের রাজনীতির কথা বলছেন, তাদের পরিচয়ের কথা বলছেন, তাদের ব্যক্তিগত রুচির পরিচয় দিচ্ছেন। বাট সেইখানে আমার তাদের সাথে কোনো লড়াই নয়, তো তাদের রাজনীতিটার বিরুদ্ধে আমার লড়াই। ফলত সেখানে তাদেরকে না সম্মান দেওয়ার কোনো জায়গা নেই। কিন্তু হ্যাঁ, আমি সেই কুরুচিকর মন্তব্য, সেই কুরুচিকর ব্যবহার, সেই ধরনের বিকৃত কথাবার্তা, সেইগুলোর সমর্থন করি না। আমি রাজনীতির কথা বলি, ফলত আমার প্রয়োজন পড়ে না এই ধরনের কদর্য কথাবার্তা বলে সেই রাজনীতিটাকে কাউন্টার করার। আমি কাউন্টার করব আমার রাজনীতি দিয়ে, মানুষের পক্ষে কথা বলে, মানুষের হয়ে কথা বলে, সেই লড়াইটা লড়ে। বালিগঞ্জে মানুষের জন্য কি করবে যদি যেত? দেখুন, বালিগঞ্জের মানুষ যে সমস্যার সম্মুখীন হচ্ছে, সেই সমস্যার সম্মুখীন গোটা পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছে। ফলত আমরা যদি পশ্চিমবঙ্গের নিরিখে দেখি, 7,000-এর বেশি স্কুল বন্ধ হয়ে গেছে, 7,500-এর বেশি স্কুল বন্ধ হয়ে গেছে। সেখানে বিভিন্ন ছাত্রছাত্রী যারা আছে, গরিব ঘরের ছেলে মেয়েরা, তারা পড়াশোনা করার সুযোগ পাচ্ছে না। তারা অন্যান্য জায়গায়, তাদেরকে প্রাইভেট স্কুলে হয় পড়তে হচ্ছে, নয় তারা স্কুল ছুট হচ্ছে। এই যে স্কুলগুলো, এখানে নিয়োগ হচ্ছে না।
আমরা দেখেছি শিক্ষার্থীদের মানে যারা টিচার আন্দোলনকারী চাকরি প্রার্থী তারা হচ্ছে পুলিশের লাঠি খাচ্ছে নিজের ন্যায্য চাকরিটা চাওয়ার জন্য, আর যারা চাকরি পেয়েছিল দুর্নীতির জন্য সেই গোটা প্যানেলের চাকরি বাতিল হয়ে গেছে, তাদেরকে আবার পরীক্ষায় বসতে হয়েছে। ফলত তাদের চোখের কান্না এই সরকারের গায়ে লেগে আছে। তাদের মধ্যে অনেকজন হার্ট ফেল করে মারা গেছেন, বিভিন্ন কারণে মারা গেছেন, দুশ্চিন্তায় মারা গেছেন। ফলত তাদের সেই চোখের জল, সেইগুলো এখনো মানুষ ভুলে যায়নি, তারা ভুলে যায়নি। ফলত সেইগুলোর বিরুদ্ধে যেমন লড়াই করার প্রয়োজনীয়তা রয়েছে, তেমন বালিগঞ্জের মতো বিধানসভায় আমরা আরো প্রচুর সমস্যা দেখতে পাই যেগুলো বাংলার বাদবাকি জায়গায় আছে। বেকারদের কাজ নেই, মানুষ কাজ পাচ্ছে না, চাকরি নেই, তাদেরকে ভিন রাজ্যে যেতে হচ্ছে। একটা জিনিস জিজ্ঞাসা করবো, আফরিন তুমি কি বালিগঞ্জের মেয়ে? তোমার জেলা কোথায়? আমি বালিগঞ্জেই জন্মেছি, বালিগঞ্জেই বড় হয়েছি। ফলত এই বালিগঞ্জ আমার বৃহত্তর পরিবার। আমার বালিগঞ্জের বেগবাগান অঞ্চলে আমার বাড়ি। আর পড়াশোনা কোথায়? আমার পড়াশোনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আমি ওখানেই ইউজি পিজি, তারপরে এখন বর্তমানে আমি রিসার্চ স্কলার ওখানকার। আফরিন কবে থেকে এই রাজনীতিতে? আমি প্রথম বর্ষে যাওয়ার পর আমি এসএফআই এর সাথে পরিচিত হই। এসএফআই এর রাজনীতি আমাকে আকৃষ্ট করে এবং বিভিন্ন সময় আমি যখন নিজে ছাত্র ছিলাম আমাদের নিজেদের তৎকালীন দাবি দাওয়া নিয়ে সরব হই, বিভিন্ন লড়াই করি, আন্দোলন করি, সেইগুলো সমস্যা নিয়ে, ছাত্রদের সমস্যা নিয়ে কাজকর্ম করি। সেখান থেকে আমি অভিজ্ঞতা সঞ্চয় করে রাজনীতির ময়দানে এসেছি। তুমি কি মনে করো তৃণমূল মানেই চোর? দেখুন, আমি তৃণমূলের অবশ্যই সকলকে চোর বলবো না, কিন্তু যারা দায়িত্বে বসে আছেন, যাদের দায়িত্ব ছিল গোটা বাংলার মানুষকে ভালো রাখার, গোটা মানুষকে সকল মানুষের হয়ে কথা বলার, সকল মানুষকে নেওয়ার, তাদেরই হচ্ছে যে এই চুরিগুলো তাদের হাতে ধরা পড়ছে। আমরা দেখছি কারোর ফ্ল্যাটে টাকা লুকিয়ে রাখা রয়েছে, আমরা কাউকে কোনো নেতাকে দেখছি স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিচ্ছে, কোনো নেতাকে দেখছি তোয়ালে মুড়িয়ে টাকা নিচ্ছে। ফলে তো এই নেতাগুলো, তারা আসলে সত্যিই চোর, এবং তাদের নিচে প্রচুর এরকম হয়তো কর্মীরা রয়েছেন যারা সৎভাবে পার্টিটা করছেন। এই নেতাগুলোর মধ্যে কি মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে? আমি মনে করি না, কারণ উনি তো নিজে এই গোটা দলটাকে হচ্ছে যে চালনা করছেন। উনি যদি দুর্নীতির বিরুদ্ধে লড়তেন তাহলে এই ধরনের দুর্নীতিগ্রস্ত লোকজনদেরকে নিজের দলে জায়গা দিতেন না। উনি, মমতা বন্দ্যোপাধ্যায় চোরকে প্রশ্রয় দিচ্ছে। হ্যাঁ, উনি চোরেদেরকে প্রশ্রয় দিচ্ছেন। উনি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কি চোর? দেখুন, আপনি যেভাবে কোয়েশ্চেন করছেন, উনি যদি চুরিকে প্রশ্রয় দেন তাহলে ওনাকে কি বলা উচিত সেটা আপনি ডিসাইড করুন। না, আমি বলছি এই যে একটা বৃহৎ অংশে আমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চাকরি নেই, কার্যত ভাতার রাজনীতি। তুমি তো একদম ইয়ং জেনারেশন, ভাতার রাজনীতিতে নিশ্চয়ই দেখেছো কত লাইন, লাইনের পর লাইন। এগুলো যুব সমাজের কাছে গিয়ে কি বলছে? দেখুন, ভাতা নেওয়াতে তো কোনো অপরাধ নেই, সেটা তো তার অধিকার। সরকারি প্রকল্প হচ্ছে, সেই প্রকল্পে সে তার নাম লেখাবে, সে ভাতা নেবে, নিতেই পারে। কিন্তু ভাতা দিয়ে যদি কেউ বলে চাকরিটা তোমাকে আর দেবো না, তাহলে সেটার বিরুদ্ধে লড়াই করার প্রয়োজন আছে, আওয়াজ তোলার প্রয়োজন আছে। কারণ চাকরিটা তার পাওয়ার দরকার ছিল, চাকরি যতজন পাবে তার মধ্যে যদি কয়েকজনকে সরকার চাকরি না দিতে পারে তখন সে ভাতাটা নেবে, সেটা ঠিক আছে। কিন্তু আমি কাউকেই চাকরি দিলাম না, ভাতা নিয়ে বললাম যে বাবা তুমি সুখে থাকো, এবং ওই ১,৫০০ টাকায় বললাম যে গোটা মাস চালিয়ে নাও, সেটা তো সম্ভব হয় না। ফলত ভাতা নিয়ে কোনো সমস্যা নেই। বামফ্রন্ট আমলেও প্রচুর ভাতা ছিল, বেকার ভাতা ছিল, বিধবা ভাতা ছিল, সেগুলো নিয়ে সমস্যা হয়নি তো। কিন্তু সেই আমলে চাকরিও ছিল। তাহলে এই আমলে চাকরিটা কেন হচ্ছে না, শুধু ভাতা দিয়ে কেন মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে? এইটার বিরুদ্ধে আমাদের লড়াই। তোমার বেসিক্যালি দেখা যাবে বালিগঞ্জ অনেকটাই সংখ্যালঘু অধ্যুষিত, 68 নাম্বার ওয়ার্ড সম্ভবত। এই ওয়ার্ড গুলো প্রচারে গিয়ে কি রেসপন্স পাচ্ছ? আহ দেখুন, বালিগঞ্জের বহু অঞ্চল সংখ্যালঘু অঞ্চল। আমি সংখ্যালঘু অঞ্চল বলুন বা অন্য যে কোনো অঞ্চল বলুন, সমস্ত অঞ্চলেই আমি যখন যাচ্ছি সেই অঞ্চলগুলোতে বিপুল ভালোবাসা পাচ্ছি, আশীর্বাদ পাচ্ছি, ভরসা পাচ্ছি। মানুষের আস্থা ফিরছে, মানুষ চাইছে যে বাংলা একটু বদল হোক, মানুষ চাইছে সরকারি স্কুলগুলো বাঁচুক, মানুষ চাইছে একটু কাজ হোক, মানুষ চাইছে জিনিসপত্রের দাম কমুক, মানুষ চাইছে গ্যাসের দাম কমুক। উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, মমতা ব্যানার্জির যে উন্নয়ন সে তো রাস্তায় দাঁড়িয়ে। সব সময় উন্নয়ন, চারদিকে উন্নয়ন, যেদিকে তাকাবে সেদিকে উন্নয়ন। আপনি আমার সাথে চলুন, যে বস্তি অঞ্চলগুলোতে আমি গিয়েছিলাম সেগুলো রাস্তায় জল দাঁড়িয়ে আছে, উন্নয়ন তো দেখতে পাওয়া গেল না। তাহলে কি বলবেন তাদেরকে যারা বলে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে? আমি তাদেরকে বলবো যে আপনারা আসুন, আপনারা দেখে যান। মানুষ তো মিথ্যে কথা আর বলছে না, মানুষ তো চাইছে তাদের হয়ে কেউ কাজের কাজটা করুক। আসলে মানুষকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভুলিয়ে দিয়ে, বিভিন্ন রকম রাজনীতি করে, বিভাজনের রাজনীতি করে, ঘৃণার রাজনীতি করে মানুষকে আসল রুটির রুজির লড়াই থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল। মানুষ বর্তমানে সেগুলো বুঝতে পেরেছে। মানুষ কাজের জন্য, শিক্ষার জন্য, রুটি রুজির জন্য মানুষ লড়াই করছে। বাংলার মানুষ বাংলাকে মানে বাঁচাতে নেমে পড়েছে। ফলত এখন তৃণমূল না বিজেপি কে সামনে এলো, তারা যদি মানুষের হয়ে রাজনীতি না করে, মানুষের পক্ষে রাজনীতি না করে, মানুষ তাদের রিজেক্ট করবে।
বাড়ির লোক কি বলছে যখন প্রার্থী হলে, কি তাদের মানে তাদের অনুভূতিটা কিরকম? তারা আশীর্বাদ করেছে, তারা বলেছে যে লড়াইটা লড়তে নেমেছো, সৎভাবে লড়াইটা করবে, পাশে আছেন তারা। বালিগঞ্জ এখনো পর্যন্ত যেখানে যেখানে গেছো, পুরো বালিগঞ্জ কভার করছো? এই মুহূর্তে আমি পুরো বালিগঞ্জ কভার করতে পারিনি, কারণ আজকে 3 দিন থেকে 4 দিন আজকে হতে চলেছে। তবে আস্তে আস্তে যেভাবে যা একটার পর একটা ওয়ার্ড, সেইভাবে আমি ধরে 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 আমি ডোর টু ডোর ক্যাম্পেইন করছি, মানুষের একদম কাছে, তার বাড়ির কাছে গিয়ে পৌঁছাচ্ছি। কারণ তাদের মুখের সমস্যাটা শোনা খুব ইম্পর্টেন্ট। অন্যের কান থেকে শোনার থেকে তাদের মুখ থেকে আমি যদি শুনি, তাহলে আমি সমস্ত ডেটাটা পাবো, সমস্ত তাদের সমস্যাগুলো শুনতে পারবো এবং সেইগুলো নিয়ে কাজ করতে পারবো। ফলত তারা যখন ভরসা রাখছে, তাহলে আমারও দায়িত্ব অনেক বড় হয়ে যায়। আমি তাদের প্রত্যেকের কাছে পৌঁছানোর চেষ্টা করছি এবং তাদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি যে একটা নতুন বাংলা বদলানোর জন্য তাদেরকেও পাশে চাই। আরেকটা বিষয় হচ্ছে, এরকম নতুন মুখ উঠে আসে, তারা রাজনীতি করে যথেষ্ট জায়গা পায়, তারপর আবার তৃণমূলে অনেকেই চলে গেছে, প্রতিকুর রহমান। সেরকম তোমার ক্ষেত্রে হবে না? দেখুন, যারা আদর্শ বিক্রি করে দেয়, যারা নিজেরা বিক্রি হয়ে যায়, তাদের নিয়ে কি বলতে পারি? আমি রাজনীতি করছি এবং আমি এই আদর্শ মতাদর্শের প্রতি মানে ছোটবেলা থেকে যেভাবে আমি বড় হয়েছি, সেখানে হচ্ছে যে আমি লড়াইয়ের ময়দান ছেড়ে কোনোদিন পালিয়ে যেতে শিখিনি। আমি ছাত্র রাজনীতি কলাকালীনও বহু লড়াই জিতেছি, বহু লড়াই হেরেছি, কিন্তু লড়াইয়ের রাস্তায় থেকেছি। ফলত এইভাবে মতাদর্শ বিক্রি করে দিয়েছে যারা, তাদের সাথে বোধহয় তুলনাটা না এখানে ঠিক হবে না। এই যে প্রতিকুর রহমানদের সঙ্গে তুলনা তারা না, কিন্তু এই যে প্রতি মুহূর্তে প্রলোভন, প্রতি মুহূর্তে লোভ, প্রতি মুহূর্তে একটা হাতছানি, এইগুলোকে কিভাবে অ্যাভয়েড করবে? এগুলোকে কিভাবে, যে আজকে যে পার্টি তোমাকে মুখ করে আজকে এই জায়গায় আনলো, তাদের সঙ্গে কিভাবে থাকবে? কিন্তু হাতছানি তো রয়েছে, প্রলোভন তো রয়েছে। আমাদের পার্টির মুখ আসলে আমাদের এই লাল ঝান্ডাটা। আহ, এবং সেখানে যা প্রলোভন, হাতছানি, আসলে বামপন্থী যদি প্রকৃত কেউ বামপন্থী হতে চায়, যদি সত্যি এই মতাদর্শে বিশ্বাসী হয়, তাহলে এই প্রলোভন, এই লোভগুলো হচ্ছে যে আহ, এমন কিছু ইম্পর্টেন্ট হয়ে যায় না। কারণ মানুষের হয়ে কাজ করতে নেমেছি, নিজের যদি ব্যক্তি স্বার্থ যদি মানুষের স্বার্থ থেকে বড় হয়ে যায়, তাহলে তারা কতটা সৎ আর কতটা সৎ নয় সেটা মানুষই বুঝতে পারে। 26-এ কি পরিবর্তন হবে? লাল ফেরাও, হাল ফেরাও হবে? অবশ্যই। আমরা লড়াই করতে নেমেছি এবং আমরা লাল ঝান্ডা ফেরাতে নেমেছি এবং মানুষ চাইছে লাল ঝান্ডা ফিরুক। ফলত তাদের ভরসা নিয়ে, তাদের আশীর্বাদ নিয়ে লাল ঝান্ডা ফিরবে এবং মানুষই সরকার গঠন করবে। শেষ কি বলতে চাও পশ্চিমবঙ্গ তথা বালিগঞ্জবাসীকে? বালিগঞ্জের মানুষের, তারা প্রত্যেকে নিজেরা বাংলাকে বাঁচাতে নেমে পড়েছে। এই বাংলাকে পুনরুদ্ধার করার লড়াইয়ে তাদের সকলকে পাশে চাই এবং তারা যেভাবে ভরসা, ভালোবাসা দিচ্ছেন এই বাংলার জন্য, শিক্ষা, এই বাংলার জন্য স্বাস্থ্য, এই বাংলার জন্য কাজ, এই বাংলার মানুষের জন্য হচ্ছে যে তাদের অধিকার, তাদের হক, সেই সমস্ত কিছুর জন্য সেই আমরা লড়াই করতে নেমেছি, তাদের সকলকে লড়াই করতে নেমে তাদের সকলকে সঙ্গে নিয়ে লড়াই করতে নেমেছি।